শুরু করছি আমাদের আজকের পর্ব। আলোচনা করব গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস রোগীদের খাদ্য পরিকল্পনা নিয়ে। আমি ডক্টর রিজওয়ানা আনোয়ার শৈলী, কোঅর্ডিনেটর, স্কোয়ার এক্সিকিউটিভ হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন ফাতেমা আক্তার, ডায়েটিশিয়ান, স্কোয়ার হসপিটাল। গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস এবং এটা তো প্রেগন্যান্সিতেই হয়, আপনাদের দিক থেকে আপনারা যদি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। বর্তমান বিশ্বে আসলে ডায়াবেটিস অত্যন্ত পরিচিত একটি রোগের নাম। এই ডায়াবেটিস সম্বন্ধে আমাদের দেশেও আমরা কম বেশি সবাই জানি, বা জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সি ডায়াবেটিস এই কথাটা কিন্তু খুব একটা পরিচিত শব্দ না আমাদের কাছে। দেখা যায় যে প্রেগনেন্সি অবস্থায় যারা গর্ভবতী হয়ে যান এবং তখন ডায়াবেটিসটা ডায়াগনোসিস হয়, ওই সময়টাকেই সাধারণত আমরা জেস্টেশনাল ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করে থাকি। আচ্ছা, তো এই বিষয়ে আপনাদের কাছে যখন রোগীরা আসে তখন আমরা জানি যে একটা প্রেগন্যান্সি পিরিয়ডে আমরা সাধারণত 3টা ভাগে, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার বলে থাকি। তো এই সময় আপনাদের কাছে যখন একটা রোগী আসে, আপনারা তাদের পরিকল্পনাটা কিভাবে দিয়ে থাকেন? ধন্যবাদ এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য আমাকে। পুরো হোল প্রেগনেন্সিটাকে সাধারণত আমরা 3টা ধাপে ভাগ করে থাকি। এটা হচ্ছে প্রথম ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার। তো প্রেগনেন্ট মহিলারা যখন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসেন, সাধারণত দেখা যায় যে সেকেন্ড ট্রাইমিস্টার অর্থাৎ 20 থেকে 24 সপ্তাহের মধ্যেই তারা আমাদের কাছে আসেন। এবং এই ডায়াগনোসিসটা হয় সাধারণত ডক্টরদের সাইড থেকে, কারণ আমরা তো আর ডায়াগনোসিস করি না। তো আমাদের গাইনোকোলজিস্ট যারা থাকেন ওনারা প্রথমে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠান, টিম ওয়ার্ক হিসেবে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে হোল প্রেগনেন্সিটাই থাকে একটা টিম ওয়ার্ক। বিশেষ করে যখন সেখানে জিডিএম, আমরা এই প্রেগনেন্ট মায়েদেরকে জিডিএম হিসেবে ট্রিট করি, কারণ এখানে ইনক্লুডিং থাকে ডক্টর, ডায়েটিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। তো ডায়াবেটোলজিস্টের পার্টটা থাকে সেকেন্ড, আর থার্ড কিন্তু থাকি আমরা ডায়েটিশিয়ানরা। তো যখন এই ট্রাইমিস্টারগুলোকে ভাগ করে দেওয়া যায় এবং সেকেন্ড ট্রাইমিস্টারে যখন পেশেন্ট আমাদের কাছে আসেন, তখন আমরা একটা খাদ্য পরিকল্পনার দিকে এগোই, যে যাতে সুগারটাও ওয়েল কন্ট্রোল থাকবে, প্রেগনেন্ট মাও শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন না, এবং তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টি যাতে উনি নিশ্চিত করতে পারেন। তখন দেখা যায় যে খাবারের পরিকল্পনাটা এরকম হয় যে কার্বসটাকে আমরা একটু মিনিমাইজ করে রাখি, প্রোটিনটাকে আমরা রাখি। কিন্তু অনেকের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা কাজ করে যে আমি প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস আমার হয়ে গেল, একদমই মিষ্টি জাতীয় বা কার্বোহাইড্রেট জিনিসটাকে আমি নিব না। এটা মনে করেন, কারণ প্রেগনেন্সিতে একটা হরমোনাল চেঞ্জ সবারই হয়। তো সেই ক্ষেত্রে যাদের সাথে আবার ডায়াবেটিস যুক্ত হয়, অনেকেই মনে করেন যে তাহলে খাবারটা কিভাবে খাবেন। আমরা বলি ডায়াবেটিক রোগীদের খাবারটা নিয়ন্ত্রণ করতে হয়, এদিকে আবার উনি যেহেতু গর্ভ অবস্থায় আছেন, সুতরাং তার শিশুর কথাও চিন্তা করতে হবে। তখন আপনাদের প্ল্যানটা কিরকম হয়? ধন্যবাদ। এর কারণ হচ্ছে যে প্রেগনেন্ট মা যখন জানতে পারেন যে উনি ডায়াবেটিসে আক্রান্ত, স্বাভাবিকভাবেই অজানা একটা ভয় কাজ করে তার মধ্যে। তো সেই ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা প্রথমেই যেটা করেন যে একটা রুটিন মাফিক চেক করে আমাদের ডায়েটিশিয়ানদের কাছে দেন, যে একটা খাবারের খাদ্য তালিকা নিয়ে যান। তো আমরা তো দেখা যায় প্রথমেই আপনাকে বলেছি 3টা ট্রাইমিস্টার যেহেতু থাকে আমাদের, 3টা ট্রাইমিস্টারে কিন্তু খাবারের তালিকায় 3 রকম হয়। কখনো আপনি একটা খাবারের তালিকা দিয়ে লাস্ট পর্যন্ত ফুল প্রেগনেন্সি জার্নিটাকে নিতে পারবেন না, কারণ এটা তো ডে বাই ডে ক্যালোরি রিকোয়ারমেন্টটা এখানে বাড়বে। তো ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু ক্যালোরি চাহিদাটা খুব একটা বাড়ে না, আর এই সময় যেহেতু পেশেন্টের অ্যানোরেক্সিয়া, ভমিটিং এই টেন্ডেন্সিগুলো থাকে, স্বাভাবিকভাবে পেশেন্টের একটু ওয়েট লস করে যান। সেকেন্ড ট্রাইমিস্টারেতে আমরা 300 থেকে 350 ক্যালোরি রিকোয়ারমেন্টটা ফিল আপ করার চেষ্টা করি। কিন্তু এক্ষেত্রে কমন একটা প্রবলেম হচ্ছে, মা যখন জানতে পারেন যে অনেক সময় খাবার দিয়ে তার সুগারটা কন্ট্রোল করা যাচ্ছে না, তাকে ইনসুলিন নিতে হবে। আমরা অনেক সময় বলি, এবং আমরা বলি যে প্রেগন্যান্সিতে ইনসুলিন আমাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস, ডায়াবেটিস কন্ট্রোল করতে। এই ইনসুলিন নেওয়ার কথা যখন ডায়াবেটোলজিস্ট বলে দেন, এটা তো একজন ডক্টর, গাইনোকোলজিস্ট ওনার গর্ভস্থ সন্তানের সেফটির কথা চিন্তা করি কিন্তু বলেন। কিন্তু মা এই ক্ষেত্রে খুবই অরিড হয়ে পড়েন যে আমি ইনসুলিনটা না নিয়ে আমি হয়তো সুগারটাকে ওয়েল কন্ট্রোল করে ফেলতে পারবো। অনেক সময় কিন্তু আপনারা চিন্তা করেন যে আমি ইনসুলিন নিতে চাই না, সেক্ষেত্রে আমি আমার খাবারটাকে, যেহেতু খাবারের সাথে ডায়াবেটিসের সংযুক্ততা, তখন মনে করেন যে আমি খাবারটা কমিয়ে দিই, তাহলে আমার অন্তত ইনসুলিনটা নিতে হবে। আদৌ কি এই ধারণাটা ঠিক না? এই ধারণাটা একদমই ঠিক না, কারণ মা যখন মনে করছেন যে উনি খাবার কমিয়ে সুগারটাকে কন্ট্রোল করে ফেলবেন, এতে কিন্তু তিনি দুটো খারাপ দিকে এগোচ্ছেন। এক হচ্ছে উনি যেমন নিজের বডিকে নিউট্রিশনটা প্রপারলি দিতে পারছেন না, নিজে উইক হয়ে যাচ্ছেন, অপরদিকে গর্ভস্থ সন্তানও কিন্তু সঠিক পুষ্টি পাচ্ছে না। এতে গর্ভস্থ সন্তানের কিন্তু শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি দুটোও ব্যাহত হচ্ছে, এবং তাদের দেখা যায় যে আপনার ডেলিভারির সময়ে যে একটা মিসক্যারেজ হওয়ার জটিলতাগুলো তৈরি হয়, সেটার ঝুঁকিটা অনেক বেড়ে যায়।
তাই আমরা সবসময় বলি যে এই ভুল কনসেপ্টগুলো থেকে একটু বেরিয়ে আসার জন্য, যে আপনার ডক্টর আপনাকে যে প্রপার সাজেশনটা দিচ্ছেন সেই অনুযায়ী আপনি অনুসরণ করে চলুন। আপনার পরামর্শটা কি হবে? সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রেগনেন্সি ডায়াবেটিসে ভয় না পেয়ে সে ভয়টাকে জয় করতে শিখুন। সেক্ষেত্রে যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, অবশ্যই আপনার সাথে থাকবেন আপনার গাইনোকোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং আমরা ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টরা। আমরা অবশ্যই চেষ্টা করব একটা সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আপনি যেমন আপনার সঠিক পুষ্টি নিশ্চিত করবেন, তেমনি নিশ্চিত করবেন আপনার অনাগত সন্তানের আগামী ও সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ। ধন্যবাদ।